এদিকে 17ই মার্চ শেখ হাসিনার ঐতিহাসিক বিজয় শুরু। দিল্লির বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের চূড়ান্ত সিদ্ধান্ত। একে একে বাতিল হচ্ছে শেখ হাসিনার মামলা। অবশেষে ফেঁসে গেল সমন্বয়ক হাসিব। শেখ হাসিনার সূক্ষ্ম পরিকল্পনায় এগোচ্ছে আওয়ামী লীগ। অনেকেরই ঘুম হারাম। আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা, শীর্ষস্থানীয় নেতারা, তারা দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে জাহাঙ্গীর কবির নানক, তার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে একটি আনঅফিসিয়াল বৈঠক হয়। কোনো কি ভালো খবর আসছে? এই হাসিবকে নিয়ে এবার নতুন খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে হাসিবের বিরুদ্ধে যে সেই অফিসের ভাড়া না দিয়ে বরং অফিসের 5টা না 7টা এসি সহ চেয়ার টেবিল আসবাবপত্র এগুলো চুরি করে নিয়ে চলে গেছেন। এরকম ভয়াবহ অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের ব্যাপারটা তুলে ধরেছে গণমাধ্যম এশিয়া পোস্ট। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ 2 নম্বর, আর 1 নম্বর হচ্ছে শেখ হাসিনার ওপর থেকে ওই মামলাগুলোকে তুলে নেওয়া। এই মামলা তুলে নেওয়ার সমস্ত প্রস্তুতি কিন্তু চলছে এবং খুব শীঘ্রই ঈদের পরে ওটা কোর্টে প্রেজেন্ট করা হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেল? কারণ ইতিমধ্যেই অনেক বিশ্লেষকগণ বলাবলি করছেন যে ঈদের পরেই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সেই সাথে আরো একজন বিশ্লেষক বলছেন যে হয়তো ঈদের পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল সেই মামলাগুলোর বেশিরভাগ মামলাই হয়তো উঠে যাবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, বর্তমান এই পরিস্থিতিতে কি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিবেন বর্তমান সরকার? আপনার কাছে কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ খবর জানতে চলেছেন যে সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকলেও এবার চুরির অভিযোগ উঠেছে সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে। দর্শক, যেই হাসিব কিন্তু নিজেই স্বীকার করেছিলেন যে আন্দোলনের সময় পুলিশ হত্যা না করলে আন্দোলন বেগবান হতো না, বিটিভি ভবনে আগুন না দিলে, মেট্রো রেল ভাঙচুর না করলে এই আন্দোলন সফল হতো না। দর্শক, সেই হাসিব কি এবার গ্রেপ্তার হতে চলেছে কিনা সে বিষয়টিও জানতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সম্মানিত দর্শক, ইতিহাস সাক্ষী দেয় আওয়ামী লীগকে যে বা যাহারাই অপ্রাসঙ্গিক করতে চেষ্টা করছে, দিন শেষে তাহারাই অপ্রাসঙ্গিক হইয়া গেছে। শেখ হাসিনার সূক্ষ্ম পরিকল্পনায় এগোচ্ছে আওয়ামী লীগ। অনেকেরই ঘুম হারাম। অনেকেরই কি ঘুম হারাম নাকি, এটা আমি প্রশ্ন করলাম আপনাদেরকে। দেখেন, আমি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির পোস্ট দেখলাম এবং অনুসন্ধান দেখলাম। সেখানে তিনি স্পষ্টভাবেই বলছেন যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা, শীর্ষস্থানীয় নেতারা, তারা দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে জাহাঙ্গীর কবির নানক, তার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বলা হইতেছে যে দিল্লিতে আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে ভারতের যে সমস্ত সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল, ভারতের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা নাকি সেখানে উপস্থিত হন নাই। আদৌ আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা, উপস্থিত হয়েছিলেন কিনা, বা হইলে কি না হইলে কি, সেই তর্কে বিতর্কে আমি যাব না। আমার মেন পয়েন্টটা হলো ওই যে গুরুত্বপূর্ণ বৈঠক, ওই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটাও বলতে পারি না, কিন্তু কি আলোচনা হতে পারে সেটা আমরা অনুমান করতে পারি। এভাবে অনুমান করতে পারি, ওই যে নেতৃত্ব, একেবারে শীর্ষস্থানীয় নেত্রী শেখ হাসিনা, তার একটা বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে। আপনারা সবাই জানেন, এই বিষয়ে আমি একাধিকবার আলোচনা করেছি। আগামী স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ সক্রিয় হতে যাচ্ছে এবং সেইখানে যে তারা অংশগ্রহণ করবে প্রস্তুতিও রীতিমতো তারা নিচ্ছেন। পাশাপাশি আওয়ামী সভানেত্রীর পক্ষ থেকে কিন্তু একটা নির্দেশনা চলে আসছে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও, অন্য প্রস্তুতি নাও, ফিরতে হবে দেশে, নামতে হবে দেশের ময়দানে। এই যে ইঙ্গিতটা, এই যে বার্তাটা, এই বার্তার পরিপ্রেক্ষিতে সবাই একেবারে তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতারা তারা প্রস্তুতি গ্রহণ করতেছেন। আমি মনে করি দিল্লিতে যে গত পরশু একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল, জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতি দেখা গেছে, সেই বৈঠকে এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে আমি মনে করি। আর একটা তথ্য বেশি বাড়াইতেছে, কিন্তু জোরালোভাবে সেটা বলতে পারি না, তবে ঘটনা সত্য হতে পারে। অজিত দোভাল এবং বাংলাদেশের নিরাপত্তার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে নাকি বৈঠক করবেন। যাই হোক, সেটা অন্য বিষয়। জনাব মাওলা সাহেব তিনি যেভাবে বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে প্রাকৃতিক নিয়মে, যে আওয়ামী লীগ, ওই যে আওয়ামী সভানেত্রী
তাকে আপনি যত ছোটোভাবেই দেখতে চেষ্টা করেন না কেন, তাকে যত ছোটোভাবেই দেখেন না কেন, তিনি বাংলাদেশের একাধিকবার রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি বিশাল বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরে। এখন পর্যন্ত এরকম একটা দুর্বিষহ সময় পরিবেশ পরিস্থিতির মধ্যেও প্রতিটা নেতা কর্মী, শুধু নয় সমর্থক, সাধারণ নাগরিক সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। যেটি নির্যাতিত হচ্ছে, যেটি কি বলে অপমান অপদস্থের শিকার হচ্ছেন, তারই শরণাপন্ন হচ্ছেন, তার সাথে দুইটা কথা শেয়ার করে মনকে হালকা করার চেষ্টা করতেছেন, যেটার প্রমাণ পাবেন আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল পেজ বা চ্যানেলগুলোতে। তাহলে আপনি ভাবুন, সেই অভিজ্ঞ সম্পন্ন একজন নেত্রী সূক্ষ্মভাবে পরিকল্পনা করতেছেন, সেই পরিকল্পনা মাফিক আওয়ামী লীগকে এগোচ্ছেন বা এগোতে চাচ্ছেন, আর এইটাকে বর্তমান বাংলাদেশে প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এটা একেবারেই সঠিক ধারণা বলে আমার কাছে মনে হয় না। সময় কথা বলে, সময় কথা বলে। ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল মিষ্ট হয়, যদিও ধৈর্য তিক্ত। ধৈর্যে আপনি যদি 1 ঘন্টা ধৈর্য ধরে বসে থাকেন, ওই 1টা ঘন্টা আপনার কাছে তিক্ততায় ভরা থাকবে, আপনার কাছে তিত মনে হবে, কিন্তু যখন ফলটা আসবে অতি মিষ্ট। সেই জন্য তাদের শীর্ষস্থানীয় নেতার বক্তব্য যদি আপনারা শোনেন, সেখানে স্পষ্টভাবেই তারা বলেন ধৈর্যের রাজনীতি তারা করতেছে, সময়ের রাজনীতি করতেছে। আপনারা তো অমকের নাম শুনছেন, তমকের নাম শুনছেন, শাসনামল তো দেখেননি। দেখেন একটু শাসনামল কেমন হয়। একজন ব্যক্তির মন্তব্য আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম যে আওয়ামী লীগ যদি 4 থেকে 5 বছর পরে ফিরে আসে, এই দেশের গাছপালা, তৃণ, লতাপাতা, আকাশ বাতাস পাতাল সকল কিছুই আওয়ামী লীগকে চাবে। কেন এই বিশ্বাসটা মানুষের মনের মধ্যে জন্ম নিল কেন? নিজেকে একবার প্রশ্ন করুন। আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়ে যায়, অপ্রাসঙ্গিক হওয়ার পথেই হয়, তাহলে দেশের নাগরিক, দেশের মানুষের মনে এই আশাটা কেন বাঁধলো তারা যে যদি আরও 1 বছর, 2 বছর, 3 বছর দেরি হয়, বাংলাদেশের আকাশ বাতাস, নদী নালা, খাল বিল, গাছ, তৃণ, বৃক্ষ, লতা সবাই আওয়ামী লীগের গান গাইবে, আওয়ামী লীগকে চাইবে। কেন এই স্বপ্নটা কেন বুকে জন্মাইতেছে? কারণ বিগত সময়ের 18 মাসের শাসনামল, ওই যে আওয়ামী লীগের শাসনামলের সময় সভানেত্রীর বক্তব্য, শেখ হাসিনার বক্তব্য, সকল কিছুই যেন বাস্তবে প্রতিফলন হয়েছে ডক্টর ইউনূসের শাসনামলে। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসিবের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ওই যে টেলিভিশন সাক্ষাৎকারে একটি টেলিভিশনের সঙ্গে টক শোতে বলেছিলেন যে আমরা যদি পুলিশ না মারতাম, আমরা যদি থানা জ্বালিয়ে না দিতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, তাহলে এই বিপ্লব সফল হতো না। সফল হওয়ার জন্যই এই কাজগুলো আমরা করেছি। অর্থাৎ পুলিশ হত্যাকাণ্ডের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোর এক ধরনের স্বীকারোক্তি তার মুখে ছিল, কিন্তু সেই স্বীকারোক্তি থাকা সত্ত্বেও আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন, এখানে আগুন, ওখানে আগুন, এই আগুনগুলো শেখ হাসিনা দিয়েছেন, এরকমটা আন্তর্জাতিক আদালতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন তৎকালীন মেটিকুলাস চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই হাসিবকে নিয়ে এবার নতুন খবর সামনে এসেছে। সেই খবরটা হচ্ছে রাজধানীর হাতিরপুল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের অফিস করেছিলেন তিনি। একটা বড় একটা স্পেস, সেই বড় স্পেসে অফিসের ভাড়া মাসে 1 লাখ টাকা। বৈষম্যবিরোধী আন্দোলনের অফিস, চিন্তা করে দেখেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের অফিস, যারা সবাই ছাত্র, যাদের কোনো ইনকাম সোর্স নেই, তারা মাসে 1 লাখ টাকা ভাড়ার অফিস নিয়েছে। 8 লাখ টাকা জামানত দিয়ে সেই অফিসটা নেওয়ার কথা, এরকম একটা অফিস নিয়েছিল। কিন্তু সেই অফিসের 6 মাসের ভাড়া না দিয়ে, অফিসটা হচ্ছে ডেকোরেশন করা অফিস, এমনকি এসি, আসবাবপত্র সব কিছু ছিল, ওয়েল ডেকোরেটেড অফিস। যিনি অফিস ভাড়া দিয়েছিলেন তিনি তার ব্যবসার জন্য এই ডেকোরেশনটা করেছিলেন, কিন্তু ব্যবসায় লস খাওয়ার কারণে রেডি অফিস ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন। তারপরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এই অফিস ভাড়া নেন। অভিযোগ উঠেছে হাসিবের বিরুদ্ধে যে সেই অফিসের ভাড়া না দিয়ে বরং অফিসের 5টা এসি, 5টা না 7টা এসি সহ চেয়ার টেবিল আসবাবপত্র এগুলো চুরি করে নিয়ে চলে গেছেন। এরকম ভয়াবহ অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের ব্যাপারটা তুলে ধরেছে গণমাধ্যম এশিয়া পোস্ট। এশিয়া পোস্ট একটা ভিডিও প্রতিবেদনে এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেছে। হাসিবের সঙ্গে তারা কথা বলেছে। হাসিব বলেছে যে এই ব্যাপারে আমি কথা বলবো না, আমার আইনজীবী কথা বলবে। আইনজীবী হিসেবে যাকে দেখানো হয়েছে তার সঙ্গে কথা বললে তিনি সদুত্তর দিতে পারেননি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এগুলো খুলে নিয়ে আসিনি, এগুলো চুরি হয়েছে। এই যে ভয়াবহ অভিযোগ উঠলো, একেতে ভাড়া দেননি, একেতে জামানতের টাকা দেননি, 6 মাসের ভাড়া দেননি, ভাড়া না দিয়ে অফিসের মালামাল, অন্যের মালামাল সেগুলো নিয়ে যাওয়ার যে অভিযোগ, সেই অভিযোগগুলো যদি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ওঠে, তাহলে এর চাইতে আমার মনে হয় মরে যাওয়া অনেক ভালো। চলুন একটু জেনে দেখি এশিয়া পোস্ট কি বলছে, কোন কোন ব্যাপারগুলো উঠে আসলো অন্যান্য গণমাধ্যমেও। সেখানে বলা হচ্ছে শিরোনামে, অফিস নিয়ে ভাড়া না দিয়ে মালামাল চুরি করলেন সমন্বয়ক হাসিব। একেবারে সরাসরি এভাবে করলেন বলছে, যদিও এটাকে আমি অভিযোগ হিসেবেই ধরতে চাই যে চুরির অভিযোগ করা হয়েছে। এখন অভিযোগের সত্যতা নিরূপণ করার দায়িত্ব পুলিশের, আদালতের। দেখার বিষয় যে সেটা কোন পথে যায়। কি কি অভিযোগ উঠেছে? অফিস ভাড়া নিয়ে 5 মাস ভাড়া না দিয়ে উল্টো অফিসে থাকা অন্যের এসি সহ মালামাল চুরির অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে।
গত 13ই মার্চ এই ঘটনাটা ঘটেছিল, যেটা গত রাতে এসে ফাঁস হয়েছে। রাজধানীর হাতিরপুলের ভাড়া অফিস থেকে হাসিব ও তার লোকজন মালামাল নিয়ে যান বলে অভিযোগ করেছেন অফিসের মালিক। ভাড়া নেওয়া অফিসটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান কার্যালয় বানিয়েছিলেন হাসিব, তবে মালামাল তিনি ও তার লোক নেননি, চুরি হয়ে গিয়েছে এমন দাবি হাসিবের। এশিয়া পোস্ট যে ভিডিওটা করেছে সেই ভিডিওর অংশবিশেষ একটু আপনারা দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন যে অফিসের কি অবস্থা। অফিস নিয়ে 5 মাস ভাড়া না দিয়ে উল্টো ওই অফিসে থাকা অন্যের এসি সহ মালামাল চুরি করে নিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। এই যে অবস্থা থেকে জানা যাচ্ছে রাজধানীর হাতিরপুলের কাঁচা বাজারের বিপরীতে 181 এলিফ্যান্ট রোডের ঠিকানার দ্বিতীয় তলায় প্রায় 2000 স্কয়ার ফিটের অফিসটি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ব্যবহার করছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন। তিনি আবার বিএনপির লোক, কিন্তু তার প্রতিষ্ঠান ভালো না চলায় রেডি অফিস হিসেবে ডেকোরেশন, ফার্নিচার ও অন্যান্য মালামাল সহ ভাড়া দেওয়ার নোটিশ টাঙিয়ে দেন। গত বছরের নভেম্বর মাসে অফিসটি ভাড়া নিতে যান হাসিব ও তার সহযোগী মুতাসিম বিল্লাহ মাহফুজ। এরপরে বলা হচ্ছে তখন রিপনের পক্ষে অফিসটি দেখাশোনা করতেন ফারহান হোসেন নামের এক ব্যক্তি। ফারহান হোসেন এশিয়া পোস্টকে বলেছেন, নভেম্বর মাসে হাসিব ও মাহফুজ এসে অফিস দেখে পছন্দ করেন। 8 লাখ টাকা অগ্রিম ও মাসে 1 লাখ টাকা ভাড়া ঠিক হয়, কিন্তু তারা অফিসে ওঠার সময় 3 লাখ টাকা অগ্রিম দেন। 3 লাখ টাকাও কিন্তু অনেক টাকা। এই 3 লাখ টাকার উৎস কোথায়? তারা এত টাকা কোথায় থেকে পাচ্ছে? প্রতি মাসে 1 লাখ টাকা তারা ভাড়া কিভাবে দেবে? সেটা তো একটা বড় প্রশ্ন, কারণ এটা তো ছাত্রদের সংগঠন, ছাত্রদের তো ইনকাম সোর্স নেই, তাহলে টাকা কারা দিচ্ছে? নিশ্চয়ই প্রফেসর ইউনূসের মেটিকুলাস কোনো ডিজাইন ছিল। এরপরে বলা হচ্ছে নভেম্বরের 10 তারিখের মধ্যে অগ্রিমের বাকি 5 লাখ টাকা এবং নভেম্বর মাসের ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা, অর্থাৎ 6 লাখ টাকা দেওয়ার কথা ছিল 10 তারিখের মধ্যে। সে কারণে আমরা লিখিত চুক্তি করিনি, পুরো টাকা দেওয়ার পরে চুক্তি করব জানিয়েছিলাম, তবে ওই সময় টাকা লেনদেন এবং প্রতিশ্রুতিমূলক একটি ভিডিও রেকর্ড করে রাখা হয়েছিল, অর্থাৎ ওই যে লেনদেন এবং কথাবার্তা এগুলো ভিডিও করে রাখা হয়েছে, সেটা তিনি দাবি করেছেন, অর্থাৎ প্রমাণ আছে। ফরহাদ বলেছেন, নভেম্বরে তারা অফিসে ওঠার পরে আর কোনো টাকা দেননি। দীর্ঘদিন ভাড়া ও বিদ্যুৎ বকেয়া পড়ায় ভবনের মালিক ঝুনু মিয়া কয়েকদিন আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন, কিন্তু এর মধ্যে হাসিব মাহফুজ রাতে রাতে অফিস থেকে বিভিন্ন মালামাল সরিয়ে ফেলতে থাকেন। সবশেষ গত শুক্রবার রাতে তারা কিছু চেয়ার টেবিল বের করলে পাশের দোকানদাররা ফোন করে আমাদের জানান। তখন আমরা ভবন মালিককে জানালে তিনি নিচে নামেন। মালিককে দেখে তারা অফিস খোলা অবস্থায় চাবি রেখে পালিয়ে যান। উল্লেখ্য, ভবনের মালিক এই ভবনেরই উপরতলায় বসবাস করেন। ফরহাদের দাবি অনুযায়ী ভাড়া দেওয়ার সময় অফিসে মোট 9টি এসি লাগানো ছিল, কিন্তু সেখান থেকে 8টি এসি খুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি 7টি বলেছিলাম, আদতে হবে 8টি এসি খুলে নেওয়া হয়েছে। 8টি এসির দামই 8 লাখ টাকা। এছাড়া অন্য অনেক মালামাল নিয়ে গেছে, কিন্তু আমরা এখনো সবকিছু চেক করিনি, কারণ আমরা অফিসে ঢুকলে ওরা আমাদের উপরে দোষ চাপাবে, সেই কারণে এখনো অফিসে ঢুকিনি, ওইভাবেই আছে। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন এশিয়া পোস্টকে বলেছেন, এই ঘটনার পর আমি হাসিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, সাড়া পাইনি। পরে হাসিবের পক্ষ থেকে একজন যোগাযোগ করে বলেছেন, অফিসের মালামাল আমরা চুরি করে নেইনি, চুরি হয়ে গেছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, তারা এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ভবনের মালিক ঝুনু মিয়া এশিয়া পোস্টকে বলেন, আমি ভবনের উপরতলায় বসবাস করি, আমার কাছ থেকে সাব্বির নামের এক লোক অফিসটি ভাড়া নেন। তারা আসবাবপত্র সহ অন্যদের ভাড়া দিয়েছেন। এখন জানতে পেরেছি অফিসের আসবাবপত্র সহ সবকিছু খুলে নিয়ে গেছে নতুন ভাড়াটিয়ারা। হাসিবের ভাড়া নেওয়া অফিসটি একসময় সাবেক সাধারণ সম্পাদক ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এই অফিসে একসময় অফিস করতেন, এরকমটা জানানো হয়েছে। এই হাসিবের সঙ্গে যোগাযোগ করা হলে এশিয়া পোস্টকে তিনি বলেন, 2 মাসের ভাড়া বাকি ছিল, সেটি দিয়ে বিষয়টি আজকে সমাধান করা হয়েছে। তবে মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যান, তার আইনি প্রতিনিধির সঙ্গে কথা বলতে বলেন। পরে জানা যায় হাসিবের আইনি প্রতিনিধি হচ্ছেন মুনতাসিম বিল্লাহ মাহফুজ, যিনি তার পার্টনার। হাসিবের দেওয়া মুনতাসিম বিল্লাহ মাহফুজের মোবাইল নম্বরে একাধিক কল করে তাকে পাওয়া যায়নি, তিনি কল ধরেন না। পরে এশিয়া পোস্টের পরিচয় দিয়ে তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে মেসেজ ডেলিভারি হলেও তিনি কোনো সাড়া দেননি। অর্থাৎ মালিকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ওই 3 লাখ টাকা অগ্রিম দিয়েছিল, তারপরে 5 মাসের ভাড়া এবং যে অ্যাডভান্সের আরও 5 লাখ টাকা, অর্থাৎ 10 লাখ টাকা দেননি। 8টি এসি খুলে নিয়ে গেছেন, চেয়ার টেবিল আসবাবপত্র নিয়ে গেছেন। হাসিব অস্বীকার করে বলেছেন যে 2 মাসের ভাড়া বাকি ছিল, সেটা দিয়ে সমাধান করা হয়েছে। অফিসের মালামাল তারা চুরি করেননি, চুরি হয়ে গেছে। তারা দায়িত্বে থাকাকালীন চুরি হয়ে গেছে, এটা কেন তারা পুলিশকে জানালেন না, কেন এটার সুরাহা করলেন না? এই যে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যে অফিস প্রতি মাসে 1 লাখ টাকা ভাড়া দেয়া, এই 1 লাখ টাকার ইনকাম সোর্স কোথায়? এই 1 লাখ টাকা কে দেয়, থেকে এই ছাত্ররা টাকা পায়? 8 লাখ টাকা জামানতের যে বাসা নিতে তারা যায়, অফিস নিতে তারা যায়, সেই টাকা কোত্থেকে পায়, কোত্থেকে আসে? এই ব্যাপারগুলো প্রফেসর ইউনূস সরকারের আমলে বলা না গেলেও এখন আমার মনে হয় নতুন সরকারের আমলে খোঁজ নিয়ে দেখা উচিত যে এই টাকার উৎস কি। একদিন আগে গতকালকেই আমরা দেখেছি বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক তার প্রতিবেদনে লিখেছেন 18 মাসের প্রফেসর ইউনূসের আমলের নানা কথা। সেখানে তিনি বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচয়ে বিভিন্ন গোষ্ঠী এখানে এসে মব করেছে,
সাংবাদিককে ছাঁটাই করতে হবে লিস্ট দিয়েছে, সাংবাদিককে চাকরি দিতে হবে লিস্ট দিয়েছে, বেতন সহ লিখে দিয়েছে, এই কর্মকাণ্ডগুলো করেছে। এই কর্মকাণ্ড বৈষম্যবিরোধী আন্দোলনের নামে সারা দেশে হয়েছে। এখন দেখার বিষয় এই কর্মকাণ্ডের সঙ্গে এরা কেউ জড়িত ছিলেন কিনা এবং এদের টাকার সোর্স কি, ইনকাম সোর্স কি, কোন পথে তারা টাকা উপার্জন করেন, কে তাদেরকে টাকা দেয়, তাদের কেন এত বড় অফিস থাকতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দরকার। স্বচ্ছতার প্রয়োজনে দরকার, তাদেরকে দোষারোপ করার জন্য দরকার নয়। স্বচ্ছতার দেশ, স্বচ্ছ বাংলাদেশ তৈরি করব এই প্রত্যাশাতেই তো আমরা জুলাই আন্দোলন করেছিলাম, ফ্যাসিস্টকে সরিয়েছিলাম। তো ফ্যাসিস্টকে, দুর্নীতিবাজকে সরানোর পরে যদি আমরা আমাদের উপার্জনের হিসাব মানুষকে দিতে না পারি, মানে কি বলবো যে অসামঞ্জস্যপূর্ণ ব্যাপারগুলো যদি আমাদের সামনে এসে পড়ে, তাহলে তো সেটাকে মেটিকুলাস ডিজাইন বলতেই হয়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে চুরির অভিযোগ, 8টা এসি, মালপত্র ভাড়া না দেওয়া, লক্ষ লক্ষ টাকা মেরে দেওয়া, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলো কি তাদেরকে বিপদে ফেলার জন্য, তাদের সুনাম নষ্ট করার জন্য মানে হুদাহুদিই তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, নাকি এর পেছনে সত্যতা রয়েছে? 16 তারিখে যেটা জয়শঙ্করজি যেটা তারিখ বেঁধে দিয়েছিলেন যে 16 তারিখের মধ্যে, 16ই মার্চের মধ্যে জানাতে হবে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট, এই দুটোতে মানে বিএনপি সরকার কি ভাবছে। এবং বিএনপি সরকারের হয়ে সেদিনকেই কিন্তু মানে খলিলুর রহমান সরকারের মনোভাব ব্যক্ত করে এসেছেন, এবং সেটা যে কবে, ধীরে ধীরে কিভাবে হবে না হবে সেই সম্পর্কেও কথা হয়েছে। সেটা খুব গোপন ব্যাপার, সেটা যেমন আপনাদের বলা হয়নি, তেমনি আমরা জানতে পারলেও আমাদেরকে বলতে মানা আছে। এখন এই যে 16 তারিখে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ওই 13 বা 14 তারিখেই হয়ে গেছে, সেখানেই কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখবেন আপনাদের দেশে সমস্ত ইতিউতি কিন্তু আলোচনা শুরু হয়েছে যে আওয়ামী লীগ ফিরতে পারে, খুব শীঘ্রই রাজনীতিতে ফিরছে। আপনাদের কাগজেই, আপনাদের মিডিয়ায় আলোচনা হচ্ছে, আমি আলোচনা করিনি। আর একটা জিনিস কিন্তু আমি তখন বলেছিলাম, সেই সময়তে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, যে এই যে লোকাল যে নির্বাচনগুলো আছে, সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ বেনামে হয়তো অংশগ্রহণ করতে পারে। এখন আমি গত দুদিন ধরে আমি লক্ষ্য করছি আপনাদের মিডিয়াতেই আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ এই সমস্ত জায়গায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে, হয়তো মেয়র পজিশনে দাঁড়ানো না, হয়তো এমনি কাউন্সিলর পজিশনে হয়তো দাঁড়ালো, বা উপজেলা চেয়ারম্যান হিসেবে দাঁড়ালো, এইরকম একটা কিছু হতে পারে। আমি আপনাদের মানে পরিকাঠামো সম্পর্কে আমার ধারণাটা খুব কম আছে। আমাদের পরিকাঠামো সম্পর্কে আপনাদের যেমন পরিষ্কার ধারণা নেই, আপনাদের পরিকাঠামো সম্পর্কেও আমার সেরকম পরিষ্কার কোনো ধারণা নেই। ফলে সব মিলিয়ে একটা যে 16 তারিখের মধ্যে জানানোর ব্যাপারটা ছিল, সেই 16 তারিখের ব্যাপারটা কিন্তু 13 তারিখেই হয়ে গেছে। তাই ওই ছবিটা বেরিয়েছিল, একটা ছবি অনেক কথা বলে যে পাশাপাশি দুজনে বসে হাসি মশকরা করছেন। এখন চায়ের কাপ হাতে হাসি মশকরা ব্যক্তিগত লেভেলে কতটা আলাপচারিতাই হতে পারে, দুজনের গলায় গলায় বন্ধু তো নয়, দুজন কূটনীতিক, তারা আলোচনা করছেন, একে অপরের স্বার্থ দেখে মিলিত হয়েছে, স্বার্থটা এক জায়গায় মিলেছে বলেই কিন্তু ওই ছবিটা হয়েছে। স্বতঃস্ফূর্ত একটা ছবি হয়েছে, যেখানে দুজনে অত্যন্ত মানে খোলামেলা ভাবে মানে একে অপরের সঙ্গে কথা বলছেন। ওই ছবিটা বেরোনোর পরেতে অনেক কথা হয়েছিল যে কি এমন কথা হলো, কি এমন বৈঠক হলো যে এত খোলামেলা পরিবেশে দুজনে হাসাহাসি করছেন চায়ের কাপ নিয়ে। ব্যাপারটা আর কিছু না, ব্যাপারটা হচ্ছে যে 16 তারিখের ব্যাপারটা ছিল, 16 তারিখের ব্যাপারটা 1.2 আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, 2 নম্বর, আর 1 নম্বর হচ্ছে শেখ হাসিনার ওপর থেকে ওই মামলাগুলোকে তুলে নেওয়া। এই মামলা তুলে নেওয়ার সমস্ত প্রস্তুতি কিন্তু চলছে। আপনার ভেতরে যারা আছে, সরকারের ভেতরে যারা আছে, তাদের কাছে খবর নিন, খবর নিয়ে আমাকে জানাবেন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। যে মামলা তুলে নেওয়ার ব্যাপারে সমস্ত কাজকর্ম শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ঈদের পরে ওটা কোর্টে প্রেজেন্ট করা হবে। বলটা ঠেলে দেওয়া হয়েছে কোর্টের ঘাড়ে। এবার কোর্ট যখন দেখবে যে একটা অবৈধ সরকার একটা দলকে অবৈধভাবে এই ঘোষণা করে দিয়েছে, নিবন্ধ বাতিল ঘোষণা করে দিয়েছে, কোর্ট নিশ্চয়ই ঠিক এটা করবে না, কোর্ট এই অর্ডারকে বাতিল করে দেবে। তাহলে না বিএনপির ঘাড়ে পড়লো, না সরকারের ঘাড়ে পড়লো, কোর্টের অর্ডার আমরা মেনে নিচ্ছি। আর আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারটা ধীরে ধীরে আপনারা দেখতেই পাবেন। এটা শেষ হোক, আপনার ঈদটা শেষ হোক, ঈদটা শেষ হলে যখন নির্বাচন এগিয়ে আসবে তখন নিজেরাই বুঝতে পারবেন যে 16 তারিখে ভারতবর্ষের সঙ্গে যে কথাটা, জয়শঙ্করজির সঙ্গে কথাটা যেটা হয়েছিল, সেই কথাটা কতটা এগিয়েছে
বা আদৌ এগোয়নি কিনা। আপনারা বারবার আমায় মনে করাচ্ছেন, আমারও কিন্তু মনে আছে। আমি অপেক্ষা করছিলাম আজ 16 তারিখের জন্য, যে 16 তারিখের আগে আমি মুখ খুলবো না। আর শেখ হাসিনা নিয়ে আমি আর কোনো কথা আর কোনোদিনও বলবো না। যত গুরুত্বপূর্ণই কথা হোক না কেন, আমি আর বলবো না। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।